ওকে, সো আমরা লাস্ট ক্লাসে যে ইউনিট 3 এর ক্লাসে আর কি কোর প্র্যাকটিক্যাল নাম্বার 1 কোর প্র্যাকটিক্যাল নাম্বার 2 এই দুটো জিনিস ডিসকাস করছিলাম। দেন আমাদের ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স রিলেটেড যে এক্সপেরিমেন্টে, এটা কিন্তু আমরা ক্লাস লেকচারে থাকতে সময় যে ইউনিট 2 যখন পড়ছি, এটা কিন্তু ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স টপিকটা পড়ানোর সময় এই এক্সপেরিমেন্টটা কভার করা হয়েছিল। এটা নিয়ে কারো যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে দেন করতে পারো, যদি না থাকে দেন তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের ডিসকাস করার দরকার নাই। আর কি কোনো কোয়েশ্চেন আছে যে এখানে স্পেসিফিক্যালি, যে এখানে কিন্তু আরো কতগুলো জিনিস স্টেট করা, যে ইনস্ট্রুমেন্ট, প্রসিডিউর, পসিবল সোর্সেস অফ আনসার্টেনিটিজ অর এরার্স, সেফটি প্রিকশনস রিলেটেড কোয়েশ্চেনস দ্যাট মাইট পপ আপ। সো এগুলো থেকে কোনো কিছু যদি না বুঝে থাকো দেন তাহলে জিজ্ঞাসা করতে পারো। জেরিন, কোনো সমস্যা আছে এগুলাতে? না ভাইয়া। ওকে, এরপর আমরা এখানের মধ্যে দেখি determining the viscosity of a liquid। এই যে viscosity রিলেটেড যে ওই কোশ্চেন পেপার যে সলভ করতেছিলাম, তখন যে সাইমাকে জিজ্ঞাসা করছিলাম যে where to actually take readings from, যে আমাদের বটম হাফ অফ দা মেজারিং সিলিন্ডার থেকে নিলে রিডিং গুলা বেটার আসবে। কেন? বিকজ ফার্স্ট হাফ অফ দা মেজারিং সিলিন্ডার ফল করতে করতে কি হয়ে যাবে, তখনও কিন্তু টার্মিনাল ভেলোসিটি আসলে রিচ করবে না। আমরা মেইনলি চাইটা কি, আমরা মেইনলি চাই যেন কি করে আমাদের যে অবজেক্টটাকে ফেলা হচ্ছে লিকুইডের ভিতর দিয়ে, ওই অবজেক্টটা যেন, এই যে বল বিয়ারিংটা যেন বেসিক্যালি কি করতে পারে, টার্মিনাল ভেলোসিটি রিচ করতে পারে। তো তাহলে সে যদি টার্মিনাল ভেলোসিটি রিচ করতে না পারে, ওর টার্মিনাল ভেলোসিটি রিচ করে নাই, বাট তখনই আমরা ভেলোসিটি নিয়ে যদি কাজ করি, তো তখন কি আমাদের ভুল টাইপের ভিসকসিটির ভ্যালু আসবে। যে ফাইনাল আউটপুট যেটা আমরা চাচ্ছি, তা কি ভিসকসিটি চাচ্ছি, ওটা আমাদের ভুল আসবে। তো আমাদের মেইনলি কাজটা কি করতে হবে, বটম হাফ অফ দ্য মেজারিং সিলিন্ডার। সো দেখো ডায়াগ্রামটা এরকম ভাবে আঁকা যে আপার হাফ অফ দ্য মেজারিং সিলিন্ডারে কোনো মার্কারই অ্যাড করে নাই, যে রাবার ব্যান্ড গুলাকে তো মার্কার হিসেবে ইউজ করা হচ্ছে এখানে। তো এখানের মধ্যে কি মার্কারস গুলাকে ইভেনলি স্পেস করছে। ইভেনলি স্পেস করাটা বেটার। কেন? ব্যাপারটা দেখো, যে তোমার 1 নাম্বার আর 2 নাম্বার মার্কার দিয়ে পড়তে যে সময় লাগলো, যদি ইকুয়াল স্পেসিং থাকে, তো 2 নাম্বার আর 3 নাম্বার দিয়ে পড়তে যদি সমান টাইম নেয়, তো তখন তুমি কি বুঝে যাবা যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেছে নাকি? তো তাহলে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেলে তখন উই উইল বি শিওর দ্যাট সে কি করে ফেলছে, টার্মিনাল ভেলোসিটি রিচ করে ফেলছে। বিকজ টার্মিনাল ভেলোসিটিতে কি হয়, ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায়, যে ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি। তো তাহলে এই এই হলো মেইন ব্যাপারটা। তো এখানের মধ্যে কাজগুলো কি করা লাগবে, কয়েকটা ব্যাপার, ঠিক আছে? এখানের মধ্যে কয়েকটা ব্যাপার আমাদের মাথায় রাখা লাগবে। ফার্স্ট অফ অল, এই যে আমরা বলটা যে ছাড়তেছি, বলটাকে জাস্ট ডিরেক্টলি ড্রপ করে দিলে হবে না, জেন্টলি ছাড়তে হবে, তাহলে যেন কোনো স্প্ল্যাশিং না হয়। দেন কাজটা কি, আমাদের সিলিন্ডারটা টল এনাফ হইতে হবে। তো তাহলে যেন কি করতে পারে, লিস্ট বটম অফ দ্য সিলিন্ডার রিচ করতে করতে সে যেন টার্মিনাল ভেলোসিটি রিচ করতে পারে। যদি আমরা এরকম ছোট একটা কন্টেইনার নেই, ছাড়লাম, ঠিক আছে, বটম হাফ অফ দা সিলিন্ডারে যেও সে কি করলো না, টার্মিনাল ভেলোসিটি রিচ করলো না, তো তাহলে পরে এটা নিয়ে আমাদের লাভ নাই। এরপরে কাজটা কি, এরপরে কাজটা হলো যে একদম সেন্টার দিয়ে ছাড়া লাগবে। তাহলে যেন কি হয়, আমাদের বর্ডারে যদি ছাড়ো, তো তখন কি হবে, বর্ডার থেকে যখন নাকি পানি যে ধাক্কা খাবে, দেন ওটা রিফ্লেকশন যখন ফেরত আসবে, সো দ্যাট ক্যান অ্যাকচুয়ালি হ্যাম্পার দ্য মুভমেন্ট অফ দ্য বল। দেন মোর ওভার আরেকটা ব্যাপার কি, যে বলটাকে স্মল সাইজের হওয়া লাগবে, এন্ড তার অ্যারাউন্ডে কি হইতে হবে, আমরা একটা ফর্মুলা ইউজ করব না, যে স্টোকস ল। স্টোকস লটা কি, যে ড্র্যাগ ফোর্স ক্যালকুলেট করার ফর্মুলা, যে 6 পাই আর এটা ভি টার্ন। বেসিক্যালি এটা টার্মিনাল ভেলোসিটির সময় যে কোনো ভেলোসিটিতে বের করা যায়, বাট দিস ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর হোয়াট, ফর স্মল স্লো মুভিং স্ফিয়ারস, ওদের জন্য। তো তাহলে এখানে আমাদের ব্যাপারগুলো কি খেয়াল করে, যদি আমরা ইনস্ট্রুমেন্ট স্পেসিফিক যে কি কি লাগবে, বলস অফ ডিফারেন্ট সাইজেস, যে ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ামিটারের বল লাগবে। বিকজ আমরা কি করব, ফাইনালি এই যে এই ফর্মুলাটা আসছে না আমাদের, যে টার্মিনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2r স্কয়ার g density of the solid minus density of the fluid through which it is falling divided by 9 এটা। তো তাহলে আমরা velocity versus 2g density of solid minus density of fluid divided by 9 এটা into r square। তো তাহলে আমরা velocity y axis এ r square টা x axis এ প্লট করব। ওকে, velocityটাকে y axis এ r square টাকে x axis এ প্লট করব, যেন কি হয়, যেন আমাদের গ্রাফটা একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন আসে। তো এখন গ্রেডিয়েন্ট থেকে কি পাবো,
the gradient of the graph will give us 2g density of the solid minus density of the fluid divided by 9 এটা। তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি খেয়াল করো, এখানের মধ্যে আমাদের কাজটা হলো আমাদের ভিসকসিটি বের করাটা মেইন ইন্টেনশন, তাই না? তো তাহলে ভিসকসিটি বের করার জন্য গ্রেডিয়েন্টটা বের করব গ্রাফে। সো ভেলোসিটি জানতে হবে, রেডিয়াস জানতে হবে, ডেনসিটি অফ দ্য সলিড জানতে হবে, ডেনসিটি অফ দ্য ফ্লুইড জানতে হবে, জি এর ভ্যালু আমরা জানি। তো তাহলে এগুলো হলো দা ভ্যালুস দ্যাট উই নিড টু নো and need to measure basically। তো তাহলে এখানে আমাদের কাজটা কি, ফার্স্ট অফ অল বলস অফ ডিফারেন্ট সাইজেস, মানে সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো, যে ডেনসিটি সেম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভলিউমে। দেন ক্যালকুলেট দ্য বল ডায়ামিটার উইথ আ মাইক্রোমিটার স্ক্রু গজ which leads to this so very small error। যে মাইক্রোমিটার স্ক্রু গজ কেন ইউজ করলাম, বিকজ মাইক্রোমিটার স্ক্রু গজের প্রিসিশন তো হাই। প্রিসিশন হাই বলতে কি, যে রেজোলিউশন অনেক ভালো, তো রেজোলিউশন যত ভালো হয় তত আমাদের কি হয়, পার্সেন্টেজ আনসার্টেনিটি কম আসে। তো এটা দেন মেজার দ্য ডিসটেন্স বিটুইন দ্য মার্কারস ইউজিং আ মিটার রুল। এই যে মার্কার গুলোর মধ্যে যে সেপারেশন, তো D1 D2 এইসব ডিসটেন্স গুলো মিটার রুল দিয়ে মাপবো। রিডস টু নিয়ারেস্ট মিলিমিটার, সো স্মল এরর কম্পেয়ার টু দ্য লেন্থ। যে লেন্থটা যদি সিগনিফিক্যান্ট হয়, মনে করো 10 সেন্টিমিটার হলো লেন্থ আর আনসার্টেনিটি হলো 0.1, তো তাহলে এটার জন্য কি পার্সেন্টেজ আনসার্টেনিটি যদি বের করি, তো তখন কি আসবে, সিগনিফিক্যান্টলি ছোট একটা পার্সেন্টেজ আনসার্টেনিটি আসবে, যে 1%। তো তাহলে দ্যাট ইজ টলারেবল। দেন ডিজিটাল স্টপওয়াচ টু মেজার দ্য টাইম which leads to 0.01 সেকেন্ড, ইনস্ট্রুমেন্টাল এরর ইজ স্মল। কিন্তু এটা যদি মানুষ ইউজ করতো, যে মানুষ যদি স্টপওয়াচ অন অফ করতো, তো তখন কি হবে, তখন হিউম্যান রিঅ্যাকশন টাইমের একটা এরর পসিবল এরর হিসেবে হইতে পারে, ওইটা নিয়ে আমরা পরে দেখতেছি। তো এখন এখানে আমাদের প্রসিডিওরটা কি বলতেছে দেখো, মেজার দ্য ডায়ামিটার d of the ball using a screw gauge, যে মাইক্রোমিটার স্ক্রু গজ বেসিক্যালি। রিপিট উইথ দ্য বল ইন ডিফারেন্ট ওরিয়েন্টেশনস এন্ড ক্যালকুলেট মিন, যে বলটাকে ঘুরায় ঘুরায় ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনে ডায়ামিটার গুলো মাপবো। দেন ডায়ামিটারকে ডিভাইডেড বাই 2 করলে কি চলে আসবে, রেডিয়াস চলে আসবে। এরপরে বল এন্ড লিকুইড ডেনসিটি, যে ডেনসিটি অফ দ্য সলিড এন্ড ডেনসিটি অফ দ্য ফ্লুইড মাস্ট বি নোন। এন্ড যদি না জেনে থাকি, যে আমাদের জানা লাগবে কেন, যে এটার ভ্যালু বের করার জন্য এই দুইটা ডেনসিটি জানতে হবে না। তো বলছে যে এটা জানতে জেনে থাকলে ভালো, এন্ড যদি না জানা থাকে দেন তাহলে নিজের কি করা লাগবে, বের করে নিতে হবে। কিভাবে বের করব, দে মাস্ট বি ওয়েট, যে যে বলগুলাকে রিলিজ করবো এই বলগুলার ম্যাস মাপবো। তো ম্যাস যদি জানি এন্ড রেডিয়াসের থেকে ভলিউম বের করে ফেলতে পারবো না, রেডিয়াস তো অলরেডি ক্যালকুলেট করতেছি। তো তাহলে 4/3 পাই আর কিউব ফর্মুলা দিয়ে কি করে ফেলবো, ভলিউম বের করে ফেলবো। দেন ম্যাস বাই ভলিউম করলে কি পেয়ে যাবো, ডেনসিটি অফ দা সলিড বল। তো এরকম ব্যাপার। আর লিকুইডের জন্য লিকুইডটা একটা সার্টেন মেজারিং সিলিন্ডারে নিয়ে দেখবো যে লিকুইডের এত ম্যাস অফ লিকুইড নিছি এন্ড ভলিউম এত, সো ম্যাস অফ লিকুইড ডিভাইডেড বাই ভলিউম অফ লিকুইড করলে কি পাবো, ডেনসিটি অফ দা লিকুইড পেয়ে যাবো। তো তাহলে লিকুইডের ডেনসিটি আর সলিডের ডেনসিটি আগের থেকে নোন থাকলে তো হইলই, না থাকলে বের করে নিতে হবে। এরপরে কি, মেজার দ্য ডিসটেন্স s ইউজিং কি বলে বিটুইন কনজিকিউটিভ মার্কারস এন্ড মেক শিওর দ্যাট দে আর ইভেনলি স্পেসড। হাইয়েস্ট মার্কার should be low enough so that the ball reached terminal velocity before passing it। এই যে এইটা, যে আমাদের মার্কারটা টপ হাফ অফ দা মেজারিং সিলিন্ডারে রাখতে আসলে কোনো লাভ নাই, বিকজ ওই জায়গাটায় আমাদের কি, we are not allowing the ball bearing enough amount of distance or enough amount of time to reach terminal velocity। so উপরে এতগুলা মার্কার বসায়ও আমাদের কোনো কাজের কাজ হবে না। এরপর এখানে কি বলতেছে, যে measure the time taken t for the ball to fall between two consecutive markers, check that these two times are equal। এই দুটো টাইম ইকুয়াল থাকলে কি হবে, সার্বিক এই দুটো টাইম ইকুয়াল থাকলে পরে তখন আমরা বুঝবো যে সেম ডিসটেন্স পড়তে সেম অ্যামাউন্ট অফ টাইম যদি নেয়, তো তার মানে কি স্পিডটা কনস্ট্যান্ট হয়ে গেছে নাকি। সো ওই সময় আমরা বুঝবো যে দুইটা মার্কার তো ইভেনলি স্পেস ইচ্ছা করে বসাইলাম, তো এখন ইভেনলি স্পেস ইচ্ছা করে বসাইছি, সো যদি তাদের দুইজনের মধ্যে দিয়ে পড়তে সময় ইকুয়াল অ্যামাউন্ট অফ সময় লাগে, সো তখন আমরা ভেরিফাই করে ফেললাম কি সে টার্মিনাল ভেলোসিটি রিচ করে ফেলছে। সো এই যে ভেরিফাইং দ্যাট দ্য বল হ্যাজ রিচড টার্মিনাল ভেলোসিটি। সো এখন এরকম করে মিন করব, তিনবার রিপিট করে, দেন আমরা মিন রিডিংটা বের করব যে টার্মিনাল ভেলোসিটির এভারেজ ভ্যালু এত। দেন টার্মিনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওই মার্কার দুইটার মধ্যে ডিসটেন্স ডিভাইডেড বাই একটা মার্কার থেকে আরেকটা মার্কারের মধ্যে
পড়তে কতটুকু সময় লাগতেছে এমন ব্যাপার। Then the procedure is repeated with balls of different sizes using the set of data, graph of v on the y-axis, the velocity on the y-axis, and r squared, that is the radius squared on the x-axis. এটা প্লট করলে কি আসবে? একটা বেস্ট ফিট স্ট্রেট লাইন আসবে। তো গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, যে একটু আগে উপরে দেখায় আসছি যে গ্রেডিয়েন্ট will give us 2g density of solid minus density of liquid divided by 9 এটা। তো এখন গ্রেডিয়েন্টের থেকে আমরা কি করব, এটার ভ্যালুটা বের করে ফেলবো। ওকে, কারো কি এই প্রসিডিওরটা নিয়ে কোনো রকমের কনফিউশন আছে বুঝতে? ওকে, সো এখন পসিবল এরারস অর আনসার্টেনিটিস কি বলতেছে, দেয়ার উইল বি এরর ইফ দা টার্মিনাল ভেলোসিটি ইজ নট রিচড। সো তাহলে টার্মিনাল ভেলোসিটি যদি রিচ নাই করে থাকে তো তাহলে কি হবে, আমরা যে ভেলোসিটিটা বের করছি আর আমরা যে ফর্মুলাটা ইউজ করতেছি টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা, এটা তো অ্যাপ্লিকেবলই হবে না। তো তাহলে we will get wrong value of viscosity. Then timing due to human reaction time, ওই যে বললাম যে স্টপওয়াচ অনেক ভালো যে সে 0.01 সেকেন্ড পর্যন্ত প্রিসিশনে বের করতে পারে টাইম, কিন্তু স্টপওয়াচটাকে অপারেট করবে কে, মানুষ। তো মানুষের রিঅ্যাকশন টাইমটাকে আমাদের খেয়াল রাখা লাগবে আর কি, যে মানুষের রিঅ্যাকশন টাইম তো সিগনিফিক্যান্ট একটা এরর ইন্ট্রোডিউস করতে পারে। তো এটা প্লাস মাইনাস 0.20 সেকেন্ড কি হইতে পারে, এরর হইতে পারে। তো এই ব্যাপারটা খেয়াল রাখা লাগবে। দেন টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট জিনিস, কেন, বিকজ টেম্পারেচার ক্যান কজ ভিসকসিটি টু চেঞ্জ। সো তাহলে এই যে লিকুইড টেম্পারেচার মে নট বি কনস্ট্যান্ট কজিং এটা টু চেঞ্জ। দেন আমরা যে রিডিং নিতেছি মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে, তো তখন কি হইতে পারে, ইনস্ট্রুমেন্টে অলরেডি জিরো এরর থেকে যাইতে পারে। তো তাহলে রেডিয়াসের যে ভ্যালুটা আমরা পাবো ওই রিডিংটা কি আসবে, ভুল আসতে পারে। এই যে দেয়ার মাইট বি জিরো এরর ইন স্ক্রু গজ, তো তার মানে কি মাস্ট বি চেকড ইচ টাইম, যে প্রতিবার রিডিং নেওয়ার আগে চেক করে নিতে হবে যে জিরো এরর আছে নাকি না। এরপর when measuring distance eyes must be level with the rubber to avoid parallax error, যে আই লেভেলে রিডিং নিতে হবে, তো তাহলে জানে কি হয় কি না হয়, প্যারাল্যাক্স এরর না হয়। দেন টাইমিং মেথড মাস্ট বি কনসিস্টেন্ট, যে কি করব, ইদার এমন করব যে বলের বটম হাফ, এই যে বটম পার্টটুকু মার্কারের এখানে আসছে তখন স্টপওয়াচ অন করব, বটম হাফ এখানে আসছে তখন এখানে স্টপওয়াচ অফ করব, এমন ব্যাপার। অর রাবার ব্যান্ডটাকে পাস করছে তখন স্টপওয়াচ অন করলাম, দেন সেকেন্ড রাবার ব্যান্ডটাকে পাস করার পরে অফ করব, এমন টাইপের ব্যাপার। কিন্তু তুমি যদি এমন করো, এন্টার করতে সময় নিলা, এক্সিট করতে সময় অফ করলা, তো তখন কি টাইমটা তুমি এক্সট্রা একটা টাইম পাবা না। তো এক্সট্রা টাইমটা কি করতে পারে, আমাদের ভেলোসিটির রিডিংটাকে ভুল দিতে পারে। তো তাহলে এরকম হলো ব্যাপার যে টাইমিং মাস্ট বি কনসিস্টেন্ট, i.e. if you read the time at the bottom of the ball crosses the top of the band you should always do so. তো তার মানে তুমি যদি একবার বলের বটম সাইডটা মার্কারের ওখানে কখন আসতেছে এই জিনিসটা থেকে স্টপওয়াচ অন করো, তো এই ব্যাপারটাই অফ করতে সময় ফলো করতে হবে। একবার একটা আরেকবার চেঞ্জ করে ফেললা তো তাইলে পরে হবে না। এরপর কি ensure that the ball falls vertically starting from rest, যে doesn't touch the wall of the cylinder। তো তাহলে তখন কি হতে পারে, ওই যে ভেলোসিটির মধ্যে অন্য রকমের চেঞ্জ আসতে পারে, ডিরেকশন অফ মুভমেন্টটা বাঁকায় যদি পড়ে, যে এরকম সিলিন্ডার তো স্ট্রেট কিন্তু বল এরকম বাঁকায় পড়তেছে, সিলিন্ডারের বর্ডারে বাড়ি খায় খায়, তো তখন তাহলে কি হবে, টাইমের রিডিং এ এইসবে সমস্যা হবে। আর এখন সেফটি প্রিকশনের ব্যাপারটা কি, এমনিতে কোনো রকমের রিস্ক নাই, কিন্তু কি হইতে পারে, পানি যদি এরকম স্পিল হয়ে যায় তো মানুষজন পিছলা খাইতে পারে, তো তখন এটাকে কি করতে হবে, মুছে ফেলতে হবে আর কি। এই যে মপ আপ স্পিলস, then wear goggles to avoid splashes in the eye, then use gloves if allergic to the liquid। যে আমরা তো জাস্ট অলওয়েজ পানি ইউজ করবে এমন তো কথা না, আমরা গ্লিসারিন ইউজ করতে পারি, অন্য টাইপের লিকুইড ইউজ করতে পারি যেগুলিতে অনেক জনের কি হয়, অ্যালার্জি থাকতে পারে। ওই সব ব্যাপারগুলো মাথায় রাখা লাগবে। দেন নরমালি কি বলে, নরমাল ল্যাবরেটরি রুলস যেগুলি আছে, যে প্রোটেকশন গুলি ঠিক মতো নিয়ে নেওয়া, ডিসটেন্স মেইনটেইন করা এন্ড এভরিথিং, তো ওই সব ব্যাপারগুলা ফলো করতে হবে। সো এখন এই এক্সপেরিমেন্ট রিলেটেড যেসব কোয়েশ্চেন আসতে পারে, কেমন, এক্সপ্লেন হাউ ইউ why you would not use light gates to measure the time, কেন, the liquid may be colored, যে আমরা যে লিকুইড ইউজ করতেছি এটা ট্রান্সপারেন্ট নাও হইতে পারে, তো তাহলে লাইট যদি আমরা লাইট আমরা দিলাম
কিন্তু লিকুইডটা কালার দেখে কি হলো, লাইট এখান থেকে যাইতেছে কিন্তু লিকুইডের মধ্যেই মনে করো অনেক বেশি ইন্টেন্সিটি কমে গেছে। তো তাহলে ডিটেক্টর পর্যন্ত যদি লাইটটা ঠিক মতো পৌঁছাতে না পারে বা ইন্টেন্সিটি যদি কমে যায়, তো তখন লাইট গেট কি ভাববে, ভাববে যে তার মধ্যে মনে হয় কোনো একটা ইন্টারাপ্টার চলে আসছে। কিন্তু আসলে তো কি, মনে করো বল অলরেডি নিচে চলে গেছে, কিন্তু এই লাইট গেট তখনও যদি রিডিং নিতে থাকে যে ভাবে যে বল এখনো তার মধ্যে দিয়ে পাস করে নাই, তো তখন কি আসবে, আমাদের মিসলিডিং রিডিংস আসতে পারে। তো এটা হলো ব্যাপার যে the liquid may be colored and the low intensity of the light transmitted will be কি বলে will make the timing unreliable. It is likely that the ball will not fall through the relatively narrow beam of the light gate. যে আমাদের সিলিন্ডারটা তো মনে করো এরকম সিগনিফিকেন্টলি মোটা, ওকে। তো এখন এটা 3 ডাইমেনশন চিন্তা করো, আর আমরা মনে করো যে ক্রস ভিউ দেখতেছি যে আমাদের লাইট গেটটা এখানে দিলাম, দেন লাইট গেটের রিসিভারটা মনে করো যে স্ক্রিনের ভিতরে ডটেড লাইন দিয়ে দেখাইছে। এখন বলটা পড়তেছে মনে করো এমনি, বলটা এই দিক দিয়ে পড়তেছে। তো তখন কি, লাইট গেট লাইট দিতেছে, ডিটেক্টর পর্যন্ত যাইতেছে, বলটা কি করতেছে না, লাইটটাকে ব্লকই করতেছে না। তো তখন কি হইতে পারে, এক্সপেরিমেন্টাল ওরকম এরর আসতে পারে যে মনে হবে বলটা মনে হয় মুভি করতেছে না, এরকম টাইপের ব্যাপার, যে লাইট গেট ইজ অলওয়েজ রিসিভিং লাইট, এরকম। ওকে, এরপরে কাজটা কি, use your uncertainty values to estimate the uncertainty in the value of the viscosity. So তাহলে uncertainty value ইউজ করে viscosity এর uncertainty কত এটা বের করতে বলবো। সো এখন এখানে আমাদের কাজটা কি, time is being measured at 2 intervals for each ball. It is possible to estimate an uncertainty for the terminal velocity of each ball. কেমন, আমাদের টাইমটা কি কি বলে ভেলোসিটির রিডিং নিতে সময় ভেলোসিটিটা করবোটা কি, distance between the two markers divided by the time taken. তো তাহলে মার্কারের মধ্যে যে ডিসটেন্স, ওইটার জন্য কি আমরা আনসার্টেনটি ক্যালকুলেট করতে পারবো, এন্ড টাইম রেকর্ডিং এর সময় যে আমাদের আনসার্টেনটি এটা বের করতে পারবো। সো এই দুইটা আনসার্টেনটি যে দুইটা যদি ডিভাইড ফর্মে থাকে, তো তখন আমরা কি করি, ফার্স্টে তাদের পার্সেন্টেজ আনসার্টেনটিতে নেই, দেন পার্সেন্টেজ আনসার্টেনটি গুলিকে কি করি, জেরিন অ্যাড করে ফেলি, তাই না? যে দুইটা ভ্যালু, যে দুইটা আনসার্টেন ভ্যালুকে যদি ডিভাইড দেওয়া হয়, হোয়াট ডু উই ডু, ফার্স্টে তাদের পার্সেন্টেজ আনসার্টেনটিতে নেই, দেন পার্সেন্টেজ আনসার্টেনটি গুলিকে অ্যাড করলে টোটাল আনসার্টেনটি পাই, তাই না? সো এমন হলো ব্যাপারটা। তো এরপরে কি, using balls of the same diameter will allow a mean value to be found for the terminal velocity of the ball of that diameter. তো তাহলে thus viscosity can be calculated for each diameter of the balls and overall mean can be found from each diameter. যে প্রতিটা ডায়ামিটারের জন্য টার্মিনাল ভেলোসিটি বের করা যাবে, ওমন টাইপের ব্যাপার। তো তাহলে কি, the terminal velocity is likely to be a major source of uncertainty since we are ignoring the uncertainty in the densities. যে আমাদের ডেনসিটি যদি কি না যদি জানা থাকে তো তাহলে পরে তো ভালো, কিন্তু জানা থাকলেও যে মনে করো বললো যে বল বিয়ারিং এর ডেনসিটি এত, কিন্তু ওইটাও তারা কি বলছে, যে মনে করো বল বিয়ারিং এর গায়ে লেখা আছে যে এটা এত ডেনসিটির বল বিয়ারিং, বাট স্টিল তারা যে মাপছে, যে যারা নাকি লিখে দিছে যে বল বিয়ারিং এর ডেনসিটি এত, তাদের মেজারমেন্টেও কি আছে নাবিল, তাদের মেজারমেন্টেও আনসার্টেনটি আছে না? তো তাদের আনসার্টেনটিটাকে যদি আমরা কি না করি, কনসিডারেশনে না নেই, তো তখন কি হতে পারে, উই মাইট বি আন্ডার এস্টিমেটিং দ্য আনসার্টেনটি, এমন টাইপের ব্যাপার। সো এখন you can compare the percentage difference between your values and that calculated from the measurement. যে এখানের মধ্যে পার্সেন্টেজ ডিফারেন্স দেখবো, যে অ্যাকচুয়াল কি বলে মিউ এর ভ্যালু, এটা সরি মিউ লিখছিলাম, অ্যাকচুয়াল ভিসকসিটির ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভিসকসিটির ভ্যালু, এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখবো যে পার্সেন্টেজ ডিফারেন্স কত। এখন পার্সেন্টেজ ডিফারেন্স যদি পার্সেন্টেজ আনসার্টেনটি থেকে বড় হয়, তো তার মানে কি, তখন আমাদের এক্সপেরিমেন্টটা কোন একটা ভুল গেছে। কিন্তু পার্সেন্টেজ ডিফারেন্সটা যদি পার্সেন্টেজ আনসার্টেনটি থেকে ছোট আসে, তো তখন কি, তখন আমরা বলতে পারবো যে আমাদের এক্সপেরিমেন্ট আসলে ঠিক আছে, কিন্তু আমাদেরকে যেসব মেজারিং ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করা হয়েছে, ওই মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলি এনাফ প্রিসাইজ না, যার জন্য আমরা কি করতে পারি নাই, আরো কাছাকাছি রিডিং আনতে পারি নাই, এমন টাইপের ব্যাপার। অর যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে
অ্যাকচুয়াল ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে ওইটার দোষ আমরা কার উপরে দিয়ে দিতে পারবো? ওইটার দোষ আমরা দিয়ে দিতে পারবো যে মেজারিং ইনস্ট্রুমেন্ট এনাফ রেজলিউশনের ছিল না দেখে এমন হয়েছে ডিফারেন্সটা, আর নাইলে পরে আমরা ঠিকই যত চাইতো তত দিতে পারতাম এমন। তো এই এক্সপেরিমেন্টটা নিয়ে যে ভিসকসিটি অফ আ বল বিয়ারিং or viscosity of a liquid, basically ball bearing না, viscosity of a liquid, এই জিনিসটার এক্সপেরিমেন্ট নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বুঝতে? মারিয়া বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা, ওই যে কোয়েশ্চেনটা আছে না, পপ আপ কোয়েশ্চেন ইজ 1 নাম্বারটা, হ্যাঁ এখানে কি লাইক বড় দেখা লাইট গেট দিলে হয় না? বড় দেখে লাইট গেট, তুমি যদি আবার মোটা বিমের লাইট গেট দাও তো তখন আবার সমস্যা। যে মোটা বিমের লাইট গেট দিলে তখন কি হবে, যে বলটা আছে, তো তুমি যদি মোটা বিমের লাইট গেট দাও তো তখন হোয়াট উইল হ্যাপেন, বলটা যখন নাকি লাইট গেটের বটম হাফে চলে যাবে, মনে করো যে এখানে চলে আসলো, তো তখন কি উপর দিয়ে লাইট পাস করা শুরু করে দিবে, কিন্তু বলটা তো তখনও আসলে পুরোপুরি লাইট গেটটাকে পাস করে নাই, তাই না? বুঝবে। তখন ওখানের মধ্যে আবার সমস্যা হতে পারে। ওকে, দেন আমাদের ইয়াং মডুলাসের এটা নিয়ে মনে হয় আমরা ডিসকাস করছিলাম নাকি, যে তোমাদের আগেই দিয়ে দেওয়ার কথা যে এই এক্সপেরিমেন্টাল এক্সপ্লেনেশনটা লাস্ট ক্লাসে, এটা কোন ক্লাসে ডিসকাস করছিলাম, এমনই একটা এক্সপেরিমেন্টাল সেটআপ ছিল যে এইখানে তো ট্রাভেলিং মাইক্রোস্কোপটা, এইখানের মধ্যে মার্কার ছিল, এই যে এটার সাথে এরকম লাগানো ছিল মার্কার, তো তখন সাইমা জিজ্ঞাসা করছিল যে সেট স্কয়ার ইউজ করতে পারি না, কমন টাইপের ব্যাপার, মার্কারটা এমন জায়গায় ছিল। ওকে, তাহলে ওরকম একটা টাইমে আর কি, তো এই যে পাশে এমন একটা মিটার রুল ছিল, তো এখন এই যে মার্কারটা ছিল, তো এখন এই যে জি ক্ল্যাম্প দিয়ে ধরে রাখছে, তো যত আমরা ম্যাথ অ্যাড করতেছি তত কি হইতেছে, যত ম্যাথ অ্যাড করতেছি তত এক্সটেনশনের রিডিং গুলা নিচ্ছি, সো এটার করেসপন্ডিং ইয়াং মডুলাসের ভ্যালু কিভাবে পাইতে পারি ওইটা নিয়ে বলছিল। সো ওখানের মধ্যে কাজটা কি, ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, তো তার মানে স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ লাগবে, তো স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফের গ্রেডিয়েন্টের থেকে কোন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট অফ দা লিনিয়ার পার্ট, তাই না? তো এমন হলো ব্যাপার। তো স্ট্রেস বের করার জন্য কি লাগবে, ফোর্স লাগবে, এরিয়া লাগবে। ফোর্স আমরা পাবো লোড থেকে, এরিয়া পাবো কিসের থেকে, পাই আর স্কয়ার ফর্মুলা দিয়ে। তো তাহলে রেডিয়াস অফ দা অবজেক্ট, যে মেটাল ওয়্যার আন্ডার টেস্ট, তো এরিয়াটা বের করার জন্য রেডিয়াস লাগবে, সো রেডিয়াস বের করার জন্য কি মেজার করা লাগবে, ডায়ামিটার। কি দিয়ে মাপবো মারিয়া, মাইক্রোমিটার স্ক্রু গজ নাকি? তো তাহলে মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে এরকম মাপলাম, ডায়ামিটার পেয়ে গেলাম, তো তখন এরিয়া পেয়ে যাব, তো তখন স্ট্রেসের ভ্যালুগুলো বের করা হয়ে যাবে। দেন অরিজিনাল লেন্থটা মাপবো মিটার রুল দিয়ে, আর প্রতিটার এক্সটেনশন একটু পর পর আমরা মিটার রুল দিয়ে মাপতে পারি, ওর এই যে ট্রাভেলিং মাইক্রোস্কোপ আছে, মার্কার আছে, তো এখানের মধ্যেও আমরা মাপতে পারি। তো এটা করলে পরে তখন কি পেয়ে গেলাম, এক্সটেনশন পেয়ে গেলাম, এন্ড অরিজিনাল লেন্থ তো জানি, তো তাহলে এখানে থেকে কি পেয়ে যাব, প্রত্যেকটা এক্সটেনশনের করেসপন্ডিং স্ট্রেইনের ভ্যালু পেয়ে যাব। দেন আমাদের মেইন স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ আঁকলাম, লিনিয়ার পার্টের গ্রেডিয়েন্ট থেকে ইয়াং মডুলাসের ভ্যালু পেয়ে গেছি। তো এখন এখানের মধ্যে এরর গুলি কোথায় কোথায় হইতে পারে, লেন্থ মেজারমেন্টে, যে এক্সটেনশন মেজারমেন্টে, এরপর ডায়ামিটার মেজারমেন্টে, তো এমন হলো ব্যাপারগুলো। তো এই যে ইনস্ট্রুমেন্ট স্পেসিফিক্স কি বলতেছে, lengths are measured using meter rule reads to the nearest millimeter, so small compared to the measured length। যে তোমার পার্সেন্টেজ আনসার্টেনিটিটা বেসিক্যালি কি, আনসার্টেনিটি ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু ইনটু 100, তাই না? তো এখন তোমার আনসার্টেনিটিটা বড়, যে মিটার রুল তো এত বেশি প্রিসাইজ না, 0.1 সেন্টিমিটার অর 1 মিলিমিটার প্রিসিশনের, তো তাহলে মেজার্ড ভ্যালু যত বড় হবে পার্সেন্টেজ আনসার্টেনিটি তত কমে যাবে না, জেরিন? তো তাহলে মেজার্ড ভ্যালু যত বাড়বে তত কি হবে, পার্সেন্টেজ আনসার্টেনিটি উইল ডিক্রিজ, এমন হলো ব্যাপার। তো আমরা এই ব্যাপারটাই জাস্টিফাই করতেছি যে মেজার্ড লেন্থের ভ্যালুগুলো তো বড় আসবে সিগনিফিকেন্টলি, তো তাহলে এইটার জন্য মিটার রুলই এনাফ। দেন ডায়ামিটার মেজার করবে কি দিয়ে, মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে, যেটা নাকি কি 0.001 মিলিমিটার পর্যন্ত বের করতে পারে, সো তাহলে ভেরি স্মল এরর। and mass balance only to verify the accuracy of the levels of the slotted mass। the slotted mass এর গায়ে তো লিখাই আছে mass,
কিন্তু তাইলে পরে আমরা এনশিওর করার জন্য কি করব, ম্যাস ব্যালেন্স ইউজ করতে পারি। তো এখন প্রসিডিওরটা কি, measure the wire's diameter with a screw gauge, read at different positions along the wire and find the mean and original length using meter rule. Calculate the area pi d square by 4. Add one load and measure the extension of the wire. Repeat this with increasing number of loads. Then এই যে ফোর্স কত অ্যাপ্লাই করতেছি, এখন ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ একে দেন ওটার গ্রেডিয়েন্টের সাথে কাজ করতে পারি, অর হোয়াট উই ক্যান ডিরেক্টলি ডু, যে স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফ ড্র করে দেন ওইটার গ্রেডিয়েন্ট থেকে ডিরেক্টলি ইয়াং মডুলাস পেয়ে যেতে পারি, যে কোনোটাই হবে, কোনোটা সমস্যা নেই। তো তাহলে যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, ফোর্স ভার্সেস এক্সটেনশন। এখন এটার সাথে কি করা লাগবে, এটার সাথে অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই এরিয়া, এটা করলে পরে তখন কি পেয়ে যাব, ইয়াং মডুলাসের ভ্যালু পেয়ে যাব। আর তারপরে এক্সপেরিমেন্ট ইজ ক্যারিড আউট অনলি ওয়ান্স ইন কেস ইলাস্টিক লিমিট ইজ এক্সিডেড। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে অনেক সময় জিজ্ঞাসা করে যে এই এক্সপেরিমেন্টে রিপিট রিডিং নেওয়া কি সেন্সিবল হবে নাকি না। তো ব্যাপারটা খেয়াল করো যে আমরা তো এক্সপেরিমেন্ট শুরু করার আগে আসলে জানি না যে তার ইলাস্টিক লিমিট কত, তো আমরা তো মনের ইচ্ছা মতো ম্যাথ অ্যাড করে 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 তার রিডিংটা নিব, দেন ইভেন্চুয়ালি গ্রাফ আঁকার পরে আমরা তখন বুঝবো যে হায় আল্লাহ আমাদের তো ইলাস্টিক লিমিট এক্সিড করে প্লাস্টিক ডিফরমেশনও করায় ফেলছি। তো বিফোর উই নো দ্যাট আমাদের তো একবার এক্সপেরিমেন্ট করলাম, রিডিং গুলা নিলাম, আবার ওই পার্মানেন্ট ডিফরমেশন ওয়ালা ওই জিনিসটার যদি রিডিং নেই তো তখন কি আসতে পারে, ভুল হইতে পারে। তো এর জন্য যেহেতু আমরা কি হইতে পারি, ইলাস্টিক লিমিট এক্সিড করে চলে যেতে পারি, তো তাহলে এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে উই মাইট exceed the elastic limit during our experimentation, so the repeat readings for this sort of experiment will not be a sensible one. তাহলে এই জিনিসটা যে experiment is carried out only once in case the elastic limit is exceeded, but যদি গ্রাফ একে পরে দেখি যে এখনো করে নাই তো তাহলে সেকেন্ড টাইম করতে পারি, বাট মোস্ট অফ দা কেসেস এমন হয়ে যায় আর কি যে ইলাস্টিক লিমিট এক্সিড করে চলে যায় এমন। এরপর পসিবল এরারস এন্ড আনসার্টেনিটিস কি হতে পারে, দেয়ার মাইট বি জিরো এরর ইন দ্য স্ক্রু গজ, তো তাহলে প্রতিবার চেক করতে হবে। দেন when measuring the extension আইটা লেভেলে রাখা লাগবে তাহলে যেন কি না হয়, প্যারালাক্স এরর না হয়। দেন ওয়েট ফর দ্য ওয়্যার টু স্টপ এক্সটেন্ডিং বিফোর রিডিং এক্সটেনশন, তো তাহলে কি ফোর্স সেট করলাম, ঠিক মতো এক্সটেনশন হওয়ার আগে যদি রিডিং নিয়ে নেই যে ফোর্স দিছি এ রিডিং কত রিডিং কত, এবার তাড়াতাড়ি করে রিডিং যা দেখলো ধুমধাম বসাই দিল, কিন্তু আসলে কি ওই ফোর্সের জন্য তো এক্সটেনশন হওয়া শেষ হয় না, ওই ফোর্সটা অ্যাপ্লাই হওয়ার পরে এক্সটেনশনটা হয়ে নেয়, ওয়েট করো দেন যে রিডিংটা নিবা, এমন টাইপের ব্যাপার। ওকে, এরপরে সেফটি প্রিকশন গুলি কি, রিস্ক অফ ফুট ইনজুরি ফ্রম ফলিং ওয়েট, সো ফুট প্রোটেকশন নিতে হবে, অর সেট আ ম্যাশ ক্যাচার অ্যাজ ইন দা ডায়াগ্রাম। এই যে ডায়াগ্রামের মধ্যে দেখো এরকম একটা বাস্কেট রেখে দিয়েছে, তো তাইলে জানি কি পায়ের উপরে না পড়ে আর কি। ওকে, দেন ওয়্যার যদি স্ন্যাপ করে তো তখন কি হইতে পারে, চোখে এসে গুতা লাগতে পারে, তো তাহলে রিস্ক অফ হার্টিং আইস ফ্রম স্ন্যাপিং ওয়্যার, সো ইউজ সেফটি গগলস। এরপরে কি রিলেটেড কোয়েশ্চেনস দ্যাট মাইট পপ আপ, কেমন এক্সপ্লেইন ওয়াই আ লং ওয়্যার ইজ মোস্ট সুটেবল ফর দিস এক্সপেরিমেন্ট। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মাঝে মাঝে তোমার এমন একটা জিনিস চাই, এই জিনিসটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, 1 মিটার টু 5 মিটার অ্যাপ্রক্সিমেটলি, এটা কি আইডিয়াল লেন্থ অফ দা ওয়্যার যেটা নিয়ে আমরা কাজ করব। কেন, আমরা যদি ছোট ওয়্যার নেই, যে মনে করো 0.5 মিটার অর 0.2 মিটার এরকম ওয়্যার নিয়ে যদি কাজ করে তো তাহলে কি সমস্যা হইতে পারে জেরিন বলতে পারবা, ছোট অরিজিনাল লেন্থ ওয়ালা ওয়্যার নিয়ে এক্সপেরিমেন্ট করলে কি প্রবলেম হইতে পারে। হ্যাঁ বলো। আনসার্টেনিটি বেশি, এইটা একটা আছে আনসার্টেনিটি বেশি, কিন্তু এর থেকে আরো বড় একটা ব্যাপার আছে। হ্যাঁ কেউ হ্যাঁ বলো। হচ্ছে নাম্বার অফ বন্ড কম, তো ফোর্স দিলে তাড়াতাড়ি রিচ হয়ে যাবে বা ইকুয়াল টু
এটাও বলতে পারো, বাট আমাদের ওইটা অ্যাকচুয়ালি স্ট্রেংথ এর উপর ব্যাপারটা, ঠিক আছে? তো স্ট্রেংথ যদি এনাফ না হয় তো তাহলে লম্বা হইলেও ছিড়বে, ছোট হইলেও ছিড়বে। মেইন পয়েন্টটা হলো, আমরা যদি ফর্মুলাটা দেখি, খেয়াল করো, ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া ছোট হতে মানে কি মানে ক্রস সেকশনাল এরিয়ার সাথে না, এই জিনিসটা দেখাচ্ছি। দেখো, এই ব্যাপারটা খুবই মজার একটা জিনিস, অনেকজনই খেয়াল করে না। এটা দেখো, এটা না ফর্মুলাটা, এটা তো ডেরাইভ করে দেখানোর দরকার নাই, স্ট্রেস বাই স্ট্রেন করে ফাইনালি এটা আসে, একটু তো বিশ্বাস করো, ঠিক আছে? তো এখন এখান থেকে কাজটা কি, যে এক্সটেনশনটাকে যদি সাবজেক্ট করি, খেয়াল করো কি হয়। ইয়াং মডুলাস তো ফর আ সার্টেন ম্যাক্সিয়াল ফিক্সড, একটা সার্টেন থিকনেস আর একটা সার্টেন ক্রস সেকশনাল এরিয়া তুমি ওয়্যার ইউজ করতেছো, এন্ড ফোর্সেস গুলো তো তুমি সেম অ্যাপ্লাই করবা। নাও এক্সটেনশন যদি নোটিসেবল না হয়, হ্যাঁ নাবিল, এক্সটেনশনটা যদি নোটিসেবলই না হয় তো তাহলে কি, তুমি ফোর্স একটা অ্যাপ্লাই করলা 10 নিউটন, কিন্তু এটার জন্য সিগনিফিক্যান্ট কোনো এক্সটেনশন পাইলা না, তো তখন কি হইতে পারে, ভুল হইতে পারে। অর এখানের মধ্যে আরো কাজটা কি, যে তুমি অল্প ফোর্স দিয়ে যদি বেশি এক্সটেনশন পাইতে পারো তো তখন কি হবে, এক্সটেনশন যদি বড় হয়, তুমি যেই কথাটা বললা যে এররটা কি আসবে, কম আসবে নাকি, যে মেজার্ড ভ্যালুর জিনিসটা যত বাড়াবো, যে আনসার্টেনটি তো ফিক্সড, তো মেজার্ড রিডিং যত বাড়াবো তত কি হবে, পার্সেন্টেজ আনসার্টেনটি কমে যাবে না নাবিল? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে মেইন ব্যাপারটা হলো, তুমি যদি লঙ্গার ওয়্যার ইউজ করো তো তখন কি হবে, এক্সটেনশনটা উইল বি গ্রেটার ফর আ ফিক্সড অ্যামাউন্ট অফ ফোর্স। যে তুমি 10 নিউটন ফোর্স দিয়ে একটা 0.2 মিটার ওয়্যারের যেটুকু এক্সটেনশন করাইতে পারবা, একটা 2 মিটার ওয়্যারের এক্সটেনশনটা কি করাইতে পারবা, 10 টাইমস বেশি করাইতে পারবা, তাই না? যে বাকি সবকিছু যদি কনস্ট্যান্ট হয় তো তাহলে কি, এক্সটেনশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অরিজিনাল লেন্থ, যে অরিজিনাল লেন্থ যত বড় হবে এক্সটেনশন তত বেশি হবে, তাই না? তেমন হলো ব্যাপারটা। তো অরিজিনাল লেন্থ যদি 10 টাইমস বেশি হয় তো তাহলে এক্সটেনশনও কি হবে, 10 টাইমস বড় হবে। সো তখন এক্সটেনশনটা নোটিসেবল হইলে সুন্দর মতো কি করা যাবে, রিডিংটা নেওয়া যাবে। সো এই কোশ্চেনটা এখানের মধ্যে বলছে যে a long wire makes the extension large enough to read, যে এক্সটেনশনটা সিগনিফিকেন্টলি বড় হলে তখন কি করা যাবে, সুন্দর মতো রিডিংটা নেওয়া যাবে। এই যে এক্সটেনশন ইজ ইকুয়াল টু এইটা, এই যে এক্সটেনশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, তো লার্জার ভ্যালু অফ লেন্থ and a small value of cross sectional area makes extension sufficiently large, যে এখানে এক্সটেনশনটাকে x দিয়ে বুঝাইছে, কিন্তু আমরা নরমালি কি করি, এক্সটেনশনটাকে ডেল্টা x দিয়ে বুঝাই আর x দিয়ে অরিজিনাল লেন্থ বুঝাই। সো এই ব্যাপারে কনফিউজ হয়ো না, এখানে x দিয়ে কি বুঝাইছে, এক্সটেনশন বুঝাইছে। ওকে, তো এই কোশ্চেনের অ্যানসারটা কি বুঝা গেছে, যে আমাদের লম্বা ওয়্যার কেন সুটেবল, তাহলে যেন কি হয়, নোটিসেবল একটা এক্সটেনশনের ভ্যালু আসে বা নোটিসেবল একটা চেঞ্জ আসে লেন্থের মধ্যে। এরপরে ডেসক্রাইব আ গুড টেকনিক ফর মেজারিং দা ডায়ামিটার। কি করব, জায়গায় 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 রিডিং নিব, তো কয়েক জায়গায় এরকম রিডিং নিয়ে দেখবো যে রিডিং গুলা সেম আসে নাকি। যদি সেম আসে তো তখন আমরা কি বুঝবো, যে ইউনিফর্ম একটা থিকনেস এর ওয়্যার এটা। টেক পেয়ার্স অফ রিডিংস এট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার, দিস এনশিওরস দ্যাট দ্য ওয়্যার ইজ সার্কুলার। যে মনে করো এই হলো ওয়্যারটা, যে এই হলো ওয়্যারটা, তো এখন তুমি এইভাবে একবার নিলা, এইভাবে একবার নিলা, যে একবার হরাইজন্টালি একবার ভার্টিক্যালি দুই ভাবে ডায়ামিটার মাপলা, তো তখন কি আসবে, তখন তুমি দেখতে পারলা যে চ্যাপটা আছে নাকি কোন জায়গা দিয়ে, ঠিক আছে? এরপর রিপিট দিস রিডিংস ডাউন দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, তো তাহলে ডিফারেন্ট পজিশনস অফ দ্য ওয়্যারের রিডিং গুলো নিব। 5 টাইমস শুড বি সাফিসিয়েন্ট, ক্যালকুলেট দ্য মিন অফ অল 10 ভ্যালুস। তো তার মানে ওভার দ্য লেন্থ 5টা পজিশনে দুইবার দুইবার করে রিডিং নিব, তো তাহলে টোটাল 10টা রিডিং হবে। তো তাহলে 10টা রিডিং এর এভারেজ করলে মোর অর লেস একটা রিলায়েবল ভ্যালু অফ ডায়ামিটার পাবো। তো এক্সপ্লেন ওয়াই আ ভ্যালু উইথ টু সিগনিফিকেন্ট ফিগারস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস অ্যান্সার। কেন? বিকজ এক্সটেনশন ইজ ভেরি স্মল এন্ড ইউজিং আ মিটার রুল উই গট অনলি ওয়ান সিগনিফিকেন্ট ফিগার। তো মিটার রুল দিয়ে আমাদের 0.1 সেন্টিমিটারের যে প্রিসিশন, আর এক্সটেনশনটা আমরা পাবো ভালো, যে এক্সটেনশন 0.001 মিলিমিটার,
তো এটা দিয়ে আমরা পাবো ভালো, কিন্তু এটা কি তোমার 2 or 3 significant figure reading দিতে পারে। So what will happen eventually, দেখো, plotting the mass added against extension for the gradient means that we might trust 2 significant figures, যদিও although one significant figure is strictly correct, যে lowest number of significant figure যেই measuring instrument থেকে পাই ওইটা মেইনলি আমরা ফলো করব, বাট 2 significant figureটা নেওয়াটা কি এটা হলো appropriate। ওকে, তো এই এক্সপেরিমেন্টটা নিয়ে ইয়াং মডুলাস একটায় কারো কোনো কনফিউশন আছে? ওকে, এই টুইন বিম অসিলোস্কোপের এটা তো আমরা ক্লাসে ডিসকাস করছিলাম তাই না, লাইভ ক্লাসেই ওয়েভস পড়ানোর সময়, ওয়েভ বেসিক্স এর একদম শুরুর দিকেই ছিল। সো এই এক্সপেরিমেন্টটাকে সবার পড়া হয়েছে পিডিএফ থেকে? কারো কি কোনো প্রবলেম আছে এই এক্সপেরিমেন্ট রিলেটেড? টুইন বিম অসিলোস্কোপ নিয়ে কিভাবে করে সাউন্ডের স্পিড বের করা যায়? ওকে, এরপরে সোনোমিটারের এক্সপেরিমেন্ট নিয়ে আমরা কিন্তু লাইভ ক্লাসে ডিসকাস করছি, রাইট? সো তোমাদের কিন্তু এগুলো অ্যাকচুয়ালি নিজেদের পড়েই বুঝতে পারার কথা, যদিও কোনো প্রবলেম যদি থাকে ইনস্ট্রুমেন্ট স্পেসিফিক্স, প্রসিডিউর, দেন সেফটি প্রিকশনস, পসিবল সোর্সেস অফ আনসার্টেনিটিজ, রিলেটেড কোয়েশ্চেনস দ্যাট মাইট পপ আপ, এগুলি তোমরা নিজেরা পড়ে দেন কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো, সমস্যা নাই। ওকে, and the last experiment, diffraction grating ইউজ করে কিভাবে আমরা লাইটার ওয়েভলেন্থ বের করব, যে আমাদের ফর্মুলাটা কি, যে n lambda is equal to d sin theta। তো তাহলে d এর ভ্যালুটা তো আমরা ডিফ্রাকশন গ্রেটিং এর গায়ের মধ্যে লেখা আছে, ওখানে থেকে আমরা কি করতে পারবো, নাম্বার অফ লাইনস পার মিলিমিটার অর নাম্বার অফ লাইনস পার মিটার ওইটা দেখে বের করতে পারবো। অ্যাঙ্গেল গুলো আমরা বের করব, যে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার কত নাম্বার অর্ডার করতেছি ওইটার সাথে অ্যাঙ্গেলটা বের করতে পারবো, তাই না? কিভাবে? ট্রিগোনোমেট্রি ইউজ করে, যে ডিসটেন্স বিটুইন দা গ্রেটিং এন্ড স্ক্রিন আর ডিসটেন্স বিটুইন টু ফ্রিঞ্জেস, তো তখন ট্রিগোনোমেট্রি ইউজ করে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো অ্যাঙ্গেল ডি এর ভ্যালু এন অর্ডার নাম্বার কত, যে কত অর্ডারের জন্য, যে কত এন এর ভ্যালুর জন্য থিটা বের করতেছে ওইটা তো আমরা নিজেরাই জানবো। সো এন এর ভ্যালু নিজেরা বসাইতে পারবো। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো এখন যে জিনিসটা নিয়ে বলতেছিলাম, যে ডিফ্রাকশন গ্রেটিং ইউজ করে লাইটের ওয়েভলেন্থ বের করা। সো আমাদের লাইটটা তো ফিক্স, সো ডিফারেন্ট আমরা কি করতেছি, অর্ডারের জন্য থিটার ভ্যালু বের করতেছি। সো উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে কি করতে পারি আমরা, অর্ডার নাম্বার ভার্সাস ডি সাইন থিটা, এরকম গ্রাফ ড্র করতে পারি, ঠিক আছে? তো এরপরে কি হবে, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন আসবে। তো 1/λ will be calculated from the gradient, যে গ্রেডিয়েন্টের থেকে আমরা এটা পাবো। তো কি বলতেছে এখানের মধ্যে আমরা যদি দেখি, দেখো খেয়াল করো, নোট দ্যাট লেজার ইমপ্লাইজ লাইট ইজ মোনোক্রোমেটিক এন্ড কোহেরেন্ট। মোনোক্রোমেটিক মানে কি, সিঙ্গেল কালার অর সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বেসিক্যালি, আর কোহেরেন্ট মানে কি, যে আমাদের অবজারভেবল একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন ক্রিয়েট করবে এরকম। তো এখন এখানের মধ্যে ইনস্ট্রুমেন্ট স্পেসিফিক্সটা কি, মিটার রুল টু মেজার দ্য ডিসটেন্সেস বিটুইন দ্য গ্রেটিং এন্ড দ্য ওয়াল, গ্রেটিং এর মধ্যে আর ওয়ালের মধ্যে ডিসটেন্স কত, দেন বিটুইন সাকসেসিভ ম্যাক্সিমা, যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, জিরো অর্ডার কোনটার সাথে কত ডিসটেন্স, ওইটা an appropriate range and reads to nearest millimeter small compared to the measured length.
তো এখন এখানে প্রসিডিওরটা কি, মেজার দ্য ডিস্টেন্স ক্যাপিটাল ডি between the grating and the wall, calculate the distance between adjacent slits, এই যে ওই d is equal to 1 by n, n এর ভ্যালুটা কি গ্রেটিং কনস্ট্যান্ট, যেটা কি given by the manufacturer, যে এর গায়ের মধ্যে ডিফ্রাকশন গ্রেটিং এর গায়ের মধ্যে n এর ভ্যালু যে নাম্বার অফ লাইনস পার মিলিমিটার ওটা লেখা থাকে, তো তাহলে d এর ভ্যালুটা ওখানে থেকে 1 by n ফর্মুলা দিয়ে বের করা যাবে। Then turn on the laser and identify the zero order maxima straight through, যে এই লাইটটা স্ট্রেট পাস করবে ওখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, যে আমাদের ইন্টেন্সিটি গুলো যদি আঁকি এরকম, যে একদম মাঝখানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, এরপর ইন্টেন্সিটি একটু কম, এরপর আরেকটু কম, এমন টাইপের। তো তাহলে একদম সেন্ট্রাল ম্যাক্সিমাতে ইন্টেন্সিটি সবচেয়ে হাই। তো মেজার দ্য ডিসটেন্স s from the central maxima to the maximum of particular order, যে কত অর্ডার পর্যন্ত নিব এরকম, for the nearest to, যে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা। ক্যালকুলেট দ্য মিন অফ দিস টু ভ্যালুস, যে একবার উপরে ফার্স্ট অর্ডারের সাথে ডিসটেন্স নিলাম, একবার নিচে ফার্স্ট অর্ডারের সাথে ডিসটেন্স নিলাম, দুইটাই তো ফার্স্ট অর্ডার। The first order maxima is produced according to n equal to 1 equation, n lambda is equal to d sin theta. Repeat the measurement for increasing orders. তো এখন সেকেন্ড অর্ডারের জন্য আবার উপরে একবার নিচে একবার রিডিং নিব। For each order calculate the theta, যে tan theta is equal to s by d, যে এটা হলো s আর এটা হলো ক্যাপিটাল D, যে distance between the grating and the wall. For each order calculate the wavelength using n lambda is equal to d sin theta, then find the mean wavelength. If they explicitly ask for a graphical method, যে যদি তোমাকে একদম ডিরেক্টলি বলে দেয় যে গ্রাফিক্যাল মেথডই এক্সপ্লেইন করো, তো তখন কি করতে লাগবে, প্লট sin theta against n, গ্রেডিয়েন্টের থেকে তুমি lambda by d পাবা, তো তখন ওখানে থেকে তুমি কি করতে পারবা, ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে পারবা। গ্রাফিক্যাল ভ্যালু অর গ্রাফিক্যাল মেথড এখানে চাইতে নাও পারে বা চাওয়াটা আনলাইকলি, কেন, বিকজ n ইজ আ হোল নাম্বার, ঠিক আছে। তো তাহলে ওই n এর রিডিংটা, যে n টা কি 1 2 এরকম টাইপের, সো n এর ভ্যালু ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, এন্ড এগুলোর করেসপন্ডিং তোমার থিটার ভ্যালু sin theta, তারপরে এই গ্রেডিয়েন্টের থেকে কি পাবা, গ্রেডিয়েন্ট উইল বি ইকুয়াল টু lambda by d, তো তাহলে ল্যামডাটাকে সাবজেক্ট করো, ওয়েভলেন্থ বের করবা। তো এক্সট্রা কাজটা কি, এক্সট্রা রিপিট দ্য এক্সপেরিমেন্ট উইথ for gratings with n values and calculate the mean. So তাহলে কি গ্রেটিং গুলা আমরা এরকম চেঞ্জ করে যে ডিফারেন্ট n ভ্যালু ওয়ালা গ্রেডিয়েন্ট কি বলে গ্রেটিং ইউজ করে ডিফারেন্ট ল্যামডার ভ্যালু বের করে ইভেন্চুয়ালি কি করব, এভারেজ করব। তো এখানের মধ্যে এরর কি হতে পারে, অ্যাভয়েড প্যারালাক্স এরর অফ মেজারিং দ্য ডিসটেন্স s, কারণ এটা রিলেটিভলি স্মল হতে পারে। দ্যাটস ওয়াই কিপ দ্য রুলার ক্লোজ টু দ্য ফ্রিঞ্জ প্যাটার্ন এন্ড আইজ লেভেল উইথ দ্য রুলার মার্কার ওয়েন রিডিং। তো তাহলে ডিসটেন্সটা যেহেতু ছোট, এর জন্য রিডিং নিতে সময় একটু কেয়ারফুল থাকা লাগবে, তাহলে যেন এরর না হয়, অর এলস আমাদের আনসার্টেনিটিটা বা মেইন অ্যানসারের থেকে এক্সপেরিমেন্টাল ভ্যালু ডেভিয়েশনটা অনেক বড় হয়ে যেতে পারে। Then D must be measured perpendicularly from the wall to the grating. Ensure ruler is in correct orientation using set square. তোমরা S1 করছো না সবাই নাকি? S1 কারো করা বাকি আছে? S1 এ তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওইসব জিনিসগুলো পড়ছো না, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইসব তোমরা যখন নাকি ইউনিভার্সিটিতে উঠবা তখন দেখবা যে এক্সপেরিমেন্ট এইসব করে টোরে পরে ওই ভেরিয়েন্স বের করা লাগে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা লাগে ফিজিক্স এর মধ্যেই, বুঝছো? তো ওইসব ম্যাথ গুলাও জানা অনেক ইম্পর্টেন্ট, যে ওইসব আমাদের অনেকগুলো ইউজ আছে। ওগুলা ম্যাথ তো একদম ইজি, ওগুলা তো কোনো সমস্যার কথা না। কোনো প্রবলেম হয় মারিয়া? হ্যাঁ, আমি A2 তে স্টার্ট করছি S1। আচ্ছা, এখনো পাও নাই? জেরিন করছো না? হ্যাঁ। সো ওগুলা ম্যাথ তেমন বেশি কঠিন হওয়ার কথা না, ওগুলা ফালতু ম্যাথ S1 এর। থিওরি গুলা কয়েকজন একটু প্যারা খায়, বাট অ্যাকচুয়ালি চিন্তা করলে পরে অ্যানসার গুলা দেওয়া যায়, বুঝছো? ওকে, সো এখন সেফটি এন্ড প্রিকশন কি জিনিস? লেজার লাইট মাস্ট বি রেস্ট্রিক্টেড টু আ ম্যাক্সিমাম অফ 1 মেগাওয়াট টু রিডিউস রিস্ক অফ আই ড্যামেজ। যে বেশি ইন্টেন্সিটির
লেজার লাইট হইলে পরে তখন কি হইতে পারে, চোখে লাগলে ড্যামেজ হইতে পারে। এনশিওর দ্যাট দ্য রিফ্লেক্টেড লেজার লাইট ইজ আনলাইকলি টু এন্টার এনি আইস, যে লেজার লাইট যেটা ওয়ালে পড়তেছে ওটা যদি রিফ্লেক্ট করে চোখে আসে তো তখন মানুষের চোখে ড্যামেজ হইতে পারে আর কি, তো ওই জিনিসটা অ্যাভয়েড করতে বলছে। রিলেটেড কোয়েশ্চেনস দ্যাট মাইট পপ আপ, স্টেট দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং লেজার লাইট ইন দিস এক্সপেরিমেন্ট। লেজার লাইটটা কি মোনোক্রোমেটিক, তো তার মানে কি সিঙ্গেল কালার, তো ওয়েভলেন্থ একটাই পাবো। যে লেজার লাইট ইজ মোনোক্রোমেটিক সো দ্য ম্যাক্সিমাম ইজ স্মল, যে 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 ম্যাক্সিমামটা ক্রিয়েট হবে এটা প্রোনাউন্সড হবে আর কি। কিন্তু যদি তুমি মনোক্রোমেটিক লাইট ইউজ না করো, পলিক্রোমেটিক লাইট ইউজ করো, তো তখন কি হবে, তুমি ডার্ক ফ্রিঞ্জ পাবাই না বলতে গেলে। ওকে, এমন টাইপের ব্যাপার যে কি, and it is also coherent so the maximum produced without further focusing, তো তাহলে আমাদের অবজারভেবল একটা সুন্দর মতো ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন ক্রিয়েট করে দিবে। তো তাহলে বলতেছে কি the light is bright and large value of capital D can be used without maxima becoming too dim to see properly, তো তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমাটা যেটা or ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার যেসব ম্যাক্সিমা গুলি ক্রিয়েট হয় তাদেরকে যেন ইজিলি অবজার্ভ করা যায়, তো এর জন্য মনোক্রোমেটিক ইউজ করা হয়েছে লেজার লাইট। Then explain why a meter rule is suitable for measuring the distances in this experiment, because meter rule এর resolution হলো 1 millimeter, তো তাহলে কি is suitable when measuring distances of about 70 centimeter, and for 300 slits per millimeter grating গুলার মধ্যে ওই যে আমাদের 25 centimeter for 100 slits per millimeter, তো এখানে আমাদের কাজটা কি হয়, this gives percentage uncertainty of 0.1% and 0.4% respectively, so এখানে মিটার রুল ইউজ করলে তেমন সিগনিফিকেন্ট কোনো আনসার্টেনটি অ্যারাইজ করবে না। ওকে, এরপরে ফাইনালি সাপোজ দ্যাট আ হোয়াইট লেজার লাইট exists, describe the diffraction pattern what that would look like, তো তখন কি হবে, হোয়াইট লাইটটা ডিফ্রাকশন গ্রেটিং এর ভিতর দিয়ে গেলে পরে তখন কি ওই গ্লাসের ভিতর দিয়ে যখন যাবে ডিসপারশন হয়ে যায় ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটির ওয়েভ, যে এক একটা কালার এক একটা ফ্রিকোয়েন্সির, তো সো তাহলে তারা কি হয়ে যাবে, ডিসপারশনের মতো ছড়ায় যাবে। সো হোয়াট উই উইল সি অ্যাকচুয়ালি আ রেইনবো প্যাটার্ন, যে কি জিনিস, যে সিন্স হোয়াইট লাইট ইজ আ মিক্সচার অফ ফ্রিকোয়েন্সিজ দ্য ডিফ্রাকশন উড বি ডিফারেন্ট ফর ইচ ফ্রিকোয়েন্সি, যে একটা বেশি ডেভিয়েট করবে একটা কম ডেভিয়েট করবে, সো তখন সেপারেট হয়ে যাবে আর কি। দ্য ম্যাক্সিমা আর স্মল ইন প্র্যাকটিস, the inner edge would be bluish and the outer edge would be reddish, যে সেন্টারে ব্লুইশ দেন যত বর্ডারের দিকে যাব তত কি হইতে থাকবে, রেডিশ হইতে থাকবে, বিকজ ওয়েভলেন্থটা এই যে n lambda is equal to d sin theta, তো দেখো ওয়েভলেন্থ যত ছোট অ্যাঙ্গেল তত ছোট, তাই না, সো ব্লু লাইটের ওয়েভলেন্থ সবচেয়ে কম, তো তাহলে সে কি থাকবে, সেন্ট্রাল ম্যাক্সিমার কাছাকাছি থাকবে। আর যার ওয়েভলেন্থ বড়, যে রেড কালারের ওয়েভলেন্থ বড় না, সো রেড কালারের ওয়েভলেন্থ যেহেতু বড় তো তার ডিফ্রাকশন কি হবে, বেশি অ্যামাউন্টে হবে, যে তার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা বেড়ে যাবে, তো তখন রেড কালার গুলা কোন দিকে পাবো, বর্ডারের দিকে পাবো, তো এর জন্য এমন একটা অ্যানসার বলছে, বুঝতে পারছো? সো দিস ইজ হোয়াট উই অ্যাকচুয়ালি হ্যাড ফর কোর প্র্যাকটিক্যালস এক্সপ্লেনেশন। কারো কি কোর প্র্যাকটিক্যাল গুলি নিয়ে কোনো রকমের কনফিউশন আছে? এইটা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে দেন তাহলে তোমাদের যে কাজ করা লাগবে, ল্যাব বুক আছে না তোমাদের সবার কাছে, ল্যাব বুক কিনছো আর পিডিএফ আছে? হ্যাঁ আমার কাছে নাই। ওকে, সো তাহলে ল্যাব বুকের পিডিএফ ওইটা দিয়ে দিব, ঠিক আছে? তো ল্যাব বুকটা তোমরা পড়বা, ল্যাব বুকের মধ্যে আবার সেম যে এই এক্সপেরিমেন্টাল প্রসিডিওর গুলি নিয়ে লিখা, তাদেরও ওখানের মধ্যে পাশে রেজাল্ট ক্লাসের মতো যে এক্সামিনার্স কয়েকটা টিপস দেওয়া আছে সাথে। ওকে, সো ওই ব্যাপারগুলি খেয়াল রাখবা। তো এই ল্যাব বুকের এই পিডিএফটা তোমাদের এই ঈদ ভ্যাকেশনের মধ্যে দিয়ে দিব আর কি, তাহলে যেন পড়ে ফেলতে পারো। ওকে, সো টুডে ওয়াজ দ্য লাস্ট ক্লাস বিফোর ঈদ, তোমাদের ঈদের পরে ক্লাস শুরু হবে 25th এ, ঠিক আছে? 25th জুলাই সানডেতে ক্লাস রিজিউম হবে। তো বিফোর দ্যাট তোমাদের এই ভ্যাকেশনের মধ্যে যে ল্যাব বুকটা দিব, ল্যাব বুকের মধ্যে থেকে এক্সপেরিমেন্ট গুলি পড়বা, এটা একটা কাজ। দেন ইউনিট 2 এর যেই বুকলেট বাকি আছে ওই বুকলেটের বাকি সবগুলো জিনিস শেষ করে রাখবা। আমরা অগাস্টের হাফের মধ্যে সব বুকলেট এন্ড এভরিথিং ক্লোজ আউট করে ফুল
ফ্লেজেড মক নেওয়া শুরু করে দিব আর কি। ওকে, তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। 25th দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদ মোবারক ম্যাম।